প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, মুখের ভাষা যেন বিষমাখা ছুরি, চেহারায় ফেরাউনি অবয়ব। তার আক্রোশ কিংবা প্রতিহিংসা থেকে বাদ যায়নি কেউ। যে বা যারাই তার সমালোচনা করেছেন তাদেরকেই পড়তে হয়েছে নিপীড়নের কবলে। হ্যাঁ প্রিয় দর্শক, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে এটিই ছিল বাস্তবতা। কবি থেকে কেরানি কিংবা ছাত্র থেকে সুশীল সমাজের প্রতিনিধি, যারাই তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন তাদের উপরই চালিয়েছেন নিপীড়নের স্টিম রোলার। ব্যক্তি কিংবা পেশার ভিন্নতায় সেই নিপীড়নের ধরন ভিন্ন হলেও তাতে নিষ্পেষিত হতে হয়েছে ভিন্ন মতের মানুষদের। অনুষ্ঠানে আজ আমাদের অতিথি তেমনই একজন মানুষ, যিনি হাসিনার আমলে নানামুখী নিপীড়নের শিকার হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, একজন রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। দিলারা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা বর্ষিয়ান এই শিক্ষাবিদের উপর নির্মিত ছোট্ট একটি প্রতিবেদন দেখে নেব। অধ্যাপক দিলারা চৌধুরী বিখ্যাত রাষ্ট্রচিন্তক, রাজনীতি ও নারী উন্নয়নে অবদানের জন্য যার সুখ্যাতি রয়েছে গোটা দক্ষিণ এশিয়া জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন যুক্তরাজ্যে। এরপর সেখানেই কিছুকাল শিক্ষকতা করে ৮০-র দশকে নিজ মাতৃভূমিতে ফিরে আসেন। যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিদ্যা বিভাগে। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। ৯০-এর দশকে অধ্যাপক দিলারা চৌধুরীর বুদ্ধিবৃত্তিক চর্চার সুখ্যাতি ছড়িয়ে পড়ে পশ্চিমা বিশ্বে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯-৯০ এবং ১৯৯১-৯২ সেশনে তিনি এক্সপার্ট হিসেবে আমন্ত্রিত হন। এছাড়া ১৯৯০ সালে ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডস তাকে ফুল ব্রাইট স্কলারশিপ প্রদান করে। অধ্যাপনার পাশাপাশি দিলারা চৌধুরী সামাজিক কাজেও নিজেকে উজাড় করে দিয়েছেন। জন্ম জেলা বগুড়া ও স্বামীর বাড়ি মাদারীপুরে তার একাধিক প্রকল্প রয়েছে, যেখানে শিক্ষিত, বেকার, অসহায়, দুস্থদের স্বাবলম্বী করার প্রশিক্ষণের পাশাপাশি নানামুখী উদ্যোগ নেন তিনি। তবে তার এই বুদ্ধিবৃত্তিক পথে কাঁটা বিছিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাকে নিগ্রহের নানা আয়োজন করে তারা। রাজাকার ট্যাগিং সহ মাছ চুরির মামলায় তাকে ফাঁসানো হয়, যা অনেকের কাছে হাস্যকর মনে হলেও একজন অধ্যাপক দিলারা চৌধুরীর কাছে বড়ই বেদনাদায়ক। রাষ্ট্র ও সরকারের পতন কোন পর্যায়ে পৌঁছালে এমন অবমাননাকর নিপীড়ন চালানো যায় সেটি ভেবে নিজেই ক্লান্ত হয়ে পড়তেন এই শিক্ষাবিদ। দর্শক, প্রতিবেদনটি দেখে নিলাম। এবার দিলারা চৌধুরী মুখ থেকেই শুনব গত ১৬ বছর কি বিভীষিকাময় পরিস্থিতির ভেতর থেকে যেতে হয়েছে এই প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানীকে। আপা, শেখ হাসিনা সমসাময়িক বিশ্বে ছিলেন প্রভাবশালী স্বৈরশাসক। তার রাষ্ট্রের রাজনীতি বোদ্ধাও ছিলেন একমাত্র তিনিই। এর বাইরে কোনো সুশীল রাজনীতিক, দার্শনিক কিংবা মানবিক মানুষের অস্তিত্ব তিনি মেনে নিতে পারতেন না। তার কথাবার্তা শুনলে মনে হতো তার চেয়ে বেশি বোঝা কিংবা জানা এমন কেউ দেশে নেই। আসলে কি তাই? আপনার কাছে কি মনে হয়, তার এমন আচরণের কারণ কি ছিল? শেখ হাসিনা গত ১৫ বছর যেভাবে বাংলাদেশকে চালিয়েছেন সেটা আমরা সবাই জানি। যেটা প্রথমে উনি শুরু করেছিলেন আপনার একনায়কত্ব, কিন্তু আস্তে 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 উনি কিন্তু ফ্যাসিস্ট শাসকভাবে অবতীর্ণ হয়েছিলেন আর কি। ক্ষমতাকে ধরে রাখার জন্য তাদের প্রধান অস্ত্র তাদের হলো যে তারা একটা জনগোষ্ঠী তৈরি করে, যেটা ফ্যাসিজমের উপরে যারা রিসার্চ করেছেন, একজন জার্মান আছেন, বিশ্লেষক আছেন, আর ওনার নাম হলো আর্নেল, লাস্ট নামটা একটা জার্মান নেম আর কি। উনি এটার উপর বেশ কতগুলি পুস্তক লিখেছেন আর কি। তো তিনি যেটা বলেছেন, বিশেষ করে উনি হিটলারের যে ফ্যাসিজম, এটার উপরই ওনার গবেষণা। মুসলিমের উপরে আছে, কিন্তু হিটলারের উপরই সে বেশি করেছে আর কি। তার বক্তব্যটা এটা ছিল যে একজন ফ্যাসিস্ট যখন আপনার রূপান্তরিত হয় একটা নর্মাল মানুষ,
হিটলারও তো ইলেকশন করেই জিতেছিল, হিটলারও কিন্তু ইলেকশন করে জিতেছিল। 1933-তে সে ইলেকশন করে জিতে এসেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে সে সংবিধান পরিবর্তন করে নানা রকম মানে নিপীড়ন, মুক্ত চিন্তা বন্ধ করে দিয়ে একটা ফ্যাসিস্ট শাসক হিসাবে রূপান্তরিত হয়েছিল। তো ফ্যাসিস্টরা সবচেয়ে যে জিনিসটা করে সেটা হলো জনগণকে তারা একটা গোষ্ঠীতে রূপান্তরিত করে। মানে ইন্ডিভিজুয়াল বলতে ব্যক্তিত্ব বলতে কিছু থাকে না, একটা গোষ্ঠীতে রূপান্তরিত করে। সেই গোষ্ঠীতে রূপান্তরিত করতে হলে তাদের কতগুলি ট্যাকটিক্স আছে, তাদের প্রোপাগান্ডা আছে। তারপরে যিনি নিজে ফ্যাসিস্ট তার বাক চতুরতা আছে। সবচেয়ে বড় জিনিস হলো যে ফ্যাসিস্ট হয় সে একটা গোষ্ঠীকে রূপান্তরিত করে এই বলে যে আমি না থাকলে পরে এই দেশের অস্তিত্ব থাকবে না, এবং এই গোষ্ঠীটা অন্ধভাবে কিন্তু সেই শাসককে বিশ্বাস করে এবং ফলো করে। সেই গোষ্ঠীকে রূপান্তর করার জন্য আবার ফ্যাসিস্ট শাসকরা শুধু যে এই কথা জনগণকে বোঝায় যে আমি ছাড়া তোমাদের কোনো গতি নাই, আমি তোমাদের জন্য দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব, হিটলার যেটা বলেছিল। আর একটা জিনিস যেটা ফ্যাসিস্টরা ব্যবহার করে যে সেটা হলো তারা একটা কাল্ট সৃষ্টি করে, হয় নিজের কাল্ট করে। শেখ হাসিনার ক্ষেত্রে উনি কাল্টটা করেছিলেন ওনার নিজের পিতাকে, শেখ মুজিবুর রহমানকে, এবং এভাবেই উনি আসলে এবং এই গত সবকিছুর 15 ব্যাপারে বছর কিন্তু ওনার বাবাকে টেনে এনেছেন এবং আমি রুল করেছেন বঙ্গবন্ধুর মানুষের কন্যা, উপরে। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কি ভুল করতে পারি? আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কি দেশকে বিক্রি করতে পারি? আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি তো দেশকে এত ভালোবাসি। এই কাল্ট একটা সৃষ্টি করে। একটা ফ্যাসিস্ট রেজিমে বহু রকমের নিপীড়ন হয়, কতগুলি নিপীড়ন হয় যেগুলি একেবারে চোখে দেখা যায়, অথবা আমরা জানি জাজমেন্ট করা যায়, যেরকম গুম, জি, অথবা খুন, খুন, অথবা গণগ্রেফতার, অথবা প্রকাশ্যে গুলি, অথবা জেলখানে নিয়ে গিয়ে নির্যাতন করা, আয়নাঘর তৈরি করা, অথবা সরাসরি আপনার আক্রমণ, একটা গোষ্ঠী তৈরি করে, একটা যেটাকে আমরা বলি অক্সিলারি ফোর্স, একটা যেটা ছাত্রলীগ যে ভূমিকাটা পালন করেছিল, যে একটা অন্ধ একটা গ্রুপ, তারা দরকার হলে মানুষ খুন করবে, দরকার হলে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিবে, সব কিছু করবে তারা তার এই লিডারের জন্য। এই যে একটা গোষ্ঠী তৈরি করে ফ্যাসিস্টরা, এর জন্য কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতে পারে। এবার আসি আসলে এই নিপীড়নগুলির কথা যেটা আমি বললাম সেগুলো হলো চাক্ষুষ দেখা, দৃশ্যমান আমরা শুনি, দেখছি, কিন্তু অনেক নিপীড়ন আছে সেগুলি মানুষ চোখে দেখে। সেই প্রসঙ্গেই আসবো আপা। এ তো গেল দৃশ্যমান বা নিপীড়ন বা ফ্যাসিবাদের রুলিংয়ের ধরনটি আপনি বললেন। আপনি নিজেও তো গত 15 বছর ধরে এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করেছিলেন, নানানভাবে হুমকি ধামকি, এমনকি আমরা জানি যে ব্যক্তিগতভাবে আপনার প্রতিবেশী বা এরকম মানুষদেরকে দিয়ে খুব লজ্জাজনক মামলার আসামি পর্যন্ত আপনাকে করা হয়েছিল, এবং আপনি চাকরিটিও স্বাভাবিকভাবে করতে পারেননি। তো আপনার নিপীড়নের ধরন কেমন ছিল? আমি যখন আপনার কোনো প্রোগ্রামে গেছি সেখানেই আপনার শুনেছি যে ওনাকে কেন আনা হয়েছে, উনি তো রাজাকার। আমাকে এটাও বলা হয়েছে যে আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু আপনার বাংলাদেশের যারা গণ্যমান্য ব্যক্তি তারা এখানে আসবে না। এই যে তো কনস্ট্যান্ট একটা প্রোপাগান্ডা। এরকম একেবারে দুই একটা স্মৃতি আমাদেরকে বলেন যে স্মৃতিগুলো আপনাকে ব্যথিত করেছে এবং যা আপনি আমৃত্যু ভুলতে পারবেন না। হয়তো একটা স্মৃতি তো আমাকে নিশ্চয়ই ভুলতে পারবো না আমি কোনোদিন। সেটা হলো যে আমার তো দুইটা ছেলে, কিন্তু ওরা খুব ছোট বয়সে আমেরিকা গেছে। আমার ছোট ছেলেটার বয়স 2.5 বছর ছিল, আর আমার বড় ছেলেটা 7 বছর। তো ওরা তো ওইখানেই বড় হয়েছে, ওখানে স্কুলিং সব কিছু। আমরা 85-এ ফিরে আসলাম। তো তখন তো আমার বড় ছেলেটা আপনার অলরেডি ইঞ্জিনিয়ার হয়ে গেছে, চাকরিতেও ঢুকেছে, আর ছোট ছেলেটা কেবল ইউনিভার্সিটিতে ঢুকেছে। তো আমার ছোট ছেলে মাশাআল্লাহ আল্লাহর রহমে ওরা দুজনেই খুব মানে ভালো ইউনিভার্সিটিতে পড়েছে। আমার বড় ছেলে MIT থেকে ইঞ্জিনিয়ার, আমার ছোট ছেলে জনস হপকিন্স থেকে ডিগ্রি করেছে।
তো নিজের পরিশ্রমে নিজের ইয়েতে আমার ছোট ছেলে আপনার যখন ওবামা প্রেসিডেন্ট হলো তখন ওবামা 17টা হোয়াইট হাউস থেকে একটা ডিক্লারেশন দিয়েছিল, 17 জন ইয়াং আমেরিকানকে রেকগনাইজ করলো প্রেসিডেন্ট, যে এই ইয়াং আমেরিকানরা কন্ট্রিবিউট করেছে তাদের যে যার ফিল্ডে। আমার ছেলের ফিল্ড হলো আইটি, ছোট ছেলের। তো আমার ছেলে ওয়াজ ওয়ান অফ দেম এই 17 জনের ভিতরে। এবং ওবামা অ্যাডমিনিস্ট্রেশনে সে একটা কি পজিশনে চাকরি পায়। তো ন্যাচারালি মা হিসাবে আমি তো নিশ্চয়ই খুবই খুশি ছিলাম। ঢাকা ট্রিবিউন একটা হেডিং করলো কাগজে, এ কি পজিশন ইন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন গোজ টু এ রাজাকার সান। এই স্মৃতিটা আমি বলতে পারবো না কোনোদিন। এটা আমাকে এত মর্মাহত করেছে, আমি ভাবলাম মানে আপনি একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ে গেলেন। না, আমি এটা ভাবলাম যে 2.5 বছর বয়সে যে ছেলেটা দেশ ছেড়ে চলে গেছে, সেখানে সে নিজের ইচ্ছায়, আমরা তো এখান থেকে কোটি কোটি টাকা এখান থেকে পাচার করে নিয়ে তো ছেলেদেরকে পড়াই নাই, তারা নিজেরা নিজেদের মেরিটে স্কলারশিপ পেয়ে কষ্ট করে চাকরি করে ডিগ্রি করেছে, নিজেরা ফিল্ডে কন্ট্রিবিউশন করেছে। এই যে একটা গোষ্ঠী তৈরি করলো শেখ হাসিনা, যে গোষ্ঠীটার কোনো বিবেক বলতে কোনো জিনিস নাই, কোনো জাজমেন্ট বলতে কোনো জিনিস নাই, যে এরকম একটা ছেলে, একটা বাচ্চা ছেলে যেখানে আসলে achieve করেছে, গর্ববোধ করা উচিত ছিল গর্ববোধ, জাতিগতভাবেই হ্যাঁ, আমাদের। সে ওবামা অ্যাডমিনিস্ট্রেশন একটা চাকরি পেয়েছে, এত বড় হেডিংটা করলো যে কি পজিশন ইন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন গোজ টু এ রাজাকার সান। আর এই ঢাকা ট্রিবিউনটা আপনার এই যে কাজী আনিস আহমেদের, কাজী সাহেদের, হ্যাঁ, কাজী গ্রুপে, হ্যাঁ। জেমকন তো গ্রুপে, এদের তো কোনো মানে এরা তো ওই একই গোষ্ঠীর লোক আর কি, অলিগার্কদের একজন। অলিগার্কের ওই একই গোষ্ঠী, বিবেক বলতে কিছু নাই। তো আমি তো কনফ্রন্ট করেছিলাম ওই কাজী আনিসকে। তখন সে বলল যে তখন ওটা ওরা অনলাইন থেকে সরিয়ে নিয়ে গেল নিউজটা, কিন্তু প্রিন্ট মিডিয়াতে তো বেরিয়ে গেল। প্রিন্টে চলে। আমি তো জানতামই না, আমি তো ঢাকা ট্রিবিউন পড়ি না। আমাকে ফোন করে একজন বলল যে জানেন এরকম আপনার ছেলের সম্বন্ধে এই কথা উঠেছে। আমরা তাই নাকি? বলে হ্যাঁ। তো আমি তখন দেখে তো হতবাক। তো আপনি যে বললেন না যে আপনার জীবনের সবচেয়ে কষ্টের জিনিসটা কি, ওইটা আমার না, এরকম আরো তো অনেকগুলো এইটা আমার স্মৃতি বিস্মৃতির মধ্য থেকেই যেতে হয়েছে। সবচেয়ে বড় কষ্টের। আর আমাকে যেরকম করেছে, আপনি ধরেন অন্য মতের জন্য, আমি জানি না, এটা তো ভাইরাল হয়েছিল, অনেকেই দেখেছে। আপনার ওই 71 টিভি, এরও তো একই গোষ্ঠী, সেম গোষ্ঠী, আপনার কমপ্লিটলি ব্রেন ওয়াশড। ওইটা ছাড়া আর কিছু বোঝে না, কোনটা রাইট কোনটা রং। অথচ এরা সবাই লেখাপড়া জানে, সবাই বিদেশ থেকে লেখাপড়া উনি করে একাডেমিক্যালি এসেছে। তার বেশ সাউন্ড ছিলেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ কথাবার্তাই তো মনে হয় যেন ভালো ভালো বই। আমার সঙ্গে দিন দিন ঢাকা ক্লাবে দেখা হলো, পরে অনেক আলোচনা করলো সাহিত্য নিয়ে, লিটারেচার নিয়ে। এরা করতো কি, এই 71-এর যে কাজটা ছিল, তারা করতো কি একটা সেট আপ করতো, যে উপস্থাপক আর যে ডিসকাশন যাদেরকে নিয়ে আসতো আগে থেকে ঠিক করে রাখতো যে ওনাকে আজকে ডাকবো, ডেকে ওনাকে হ্যারাস করবো। মানে আমাকে করেছে বলে আমি জানি, জি। কিন্তু এটা তারা করেছে অনেকের সঙ্গে। এর মধ্যে আপনি? হ্যাঁ, আমি তার মধ্যে একটা। আমি শেষ পর্যন্ত জানি না, এটা খুব ভাইরাল হয়েছিল পরে। মানে আমি ঠিক বুঝতে পারছিলাম কিছুটা যে যিনি উপস্থাপক, তারা কানের মধ্যে একটা কি জানি, আপনার কানেও দেখছি একটা পড়ে থাকে না, টকব্যাক, মানে চ্যানেল আছে, কথাবার্তা বলে, তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল এমন সমস্ত প্রশ্ন করলো যাতে সে বিব্রত হয়ে যায়, বিব্রত হয় অথবা বিরক্ত হয়, উত্তর দিতে পারে না। আমি তো শেষ পর্যন্ত সত্যি কথা বলতে, পরে আমি লজ্জাই পেয়েছিলাম। আমি তো শেষ পর্যন্ত ওদের মাইক ট্যাগ খুলে ফেলে চলে আসছিলাম। আমি বলেছিলাম যে 71 টিভিতে কোনো ভদ্রলোক আসতে পারে না। এবং পরবর্তী পর্যায়ে কিন্তু ঠিক আমি একা না, অনেকেই কিন্তু এই কাজটি করেছে। এবং বিএনপি একসময় প্রেস রিলিজ দিয়ে একেবারে তাদের নেতাকর্মীদেরকে 71 টিভিতে যাওয়ার জন্য নিষেধ করেছিল। তাদের নিজেদের ব্যাপারে। এবং আপনার মতো অনেকেই স্যাবোটাইজ যখন শিকার হয়েছে। নুরুল হক নূর, সেও তো আপনার বললো যে না 71 টিভিতে আমরা যাব না। তো এটা তো এক ধরনের একটা নিপীড়ন তো বটেই। তারপরে আপনার আমার ইউনিভার্সিটিতে যখন প্রফেসরশিপের পোস্ট অ্যাডভার্টাইজড হলো,
তো প্রফেসরশিপের পোস্ট গ্রাজুয়েট অ্যাডভাইজারের উপরে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে আমাদেরই ওখানে একজন কলিগ ছিলেন, আমি জানি সে একজন স্টাঞ্জ, ওই একই মানে গোষ্ঠীর লোক আর কি। তিনি প্রোপাগান্ডা আরম্ভ করলেন, রাজাকার, দেশদ্রোহী, লিফলেট বার করলো। আমি ইউনিভার্সিটিতে যাই, যে আমার পিজন হোল থাকে না, যেখানে মানুষ সকালে গিয়ে মেলটা চেক করে, আমি মেল চেক করি, ওটার মধ্যে লিফলেট গাছের মধ্যে টাঙিয়ে দিয়েছে লিফলেট। ছাত্ররা কিছু করেনি আমার সঙ্গে, এটা আমি স্বীকার করব, যদিও ওখানে আওয়ামী লীগের ছেলেও ছিল। পরবর্তী পর্যায়ে যত আপনার ফ্যাসিস্ট হয়ে উঠলো, তার সঙ্গে সঙ্গে অঙ্গ সংগঠনের ছেলেরাও ওরকম তাদের আচরণ পরিবর্তন হয়ে গেল। তো ওইটা আমার জন্য আর একটা নাইটমেয়ারের মতো ছিল। লাস্ট 15 ইয়ার্সে নাইটমেয়ারের মতো ছিল, কারণ আমার মনে হতো যে ফোন করে আমাকে কেউ লাস্ট 15 ইয়ার্স, এটা তো ক্রমান্বয়ে যে জায়গায় আমি যাব সে জায়গায় বলবো যেখানে একজন উনি রাজাকার, উনি দেশদ্রোহী। তো এবং আমাকে বাসায় এসেও মানে আমারই এক্স স্টুডেন্ট, তারা চাকরি করে আর কি, মানে ইন্টেলিজেন্সে, দেখা করবো ম্যাডাম আপনার সঙ্গে। নিশ্চয়ই, আমার ছাত্ররা সবসময় আমার এটা কি লাস্ট 15 ইয়ার্সের মধ্যে? হ্যাঁ হ্যাঁ। এটা কত সালের ঘটনা? সালটা তো আমার মনে নাই, তবে কোয়াইট রিসেন্ট। মানে শেখ হাসিনা তখন রাষ্ট্র ক্ষমতায়, থার্ড টাইম মানে 2018-এর পরে। 18-এর পরে। হ্যাঁ, তো ভালো গল্প করছি। আপনি তো ঢাকার বাসায় একাই থাকেন আমি অধিকাংশ একাই সময়। থাকি, হ্যাঁ। তারপরে আমাকে আসলে ম্যাডাম আপনাকে আমরা খুব ভালোবাসি, আপনি কত ভালো টিচার, আপনি কত ভালো পড়ান, খুবই ভালোবাসি। তো ম্যাডাম আপনি এগুলি কী বলেন টলেন, কী দরকার, আপনি নাতিপুতি নিয়ে থাকবেন, বয়স হয়ে গেছে আপনার, প্রয়োজন নাই তো এগুলির। তো সেই জিনিসটা আমাকে খুব আনকমফোর্টেবল ফিল। এটা কি মানে একদিন গেল না সেভারাল টাইম এরকম করে? না, এটা একদিনই হয়েছে। এই যে তো নিপীড়ন, আপনি যদি সাইকোলজিস্টকে জিজ্ঞেস করেন না, এটা মানুষকে কি করে দেয় জানেন? ট্রমাটাইজ করে ফেলে। নট অনলি ট্রমাটাইজ, ইউ স্টার্ট থিঙ্কিং আমার বোধহয় কোনো ওয়ার্থ নাই। মানসিক একটা মনে হয় কি যে আমার কোনো ওয়ার্থ নাই, তা নাহলে আমার সম্বন্ধে এগুলি কেন বলছে। এটা মনে হয় যে তাহলে কি আমি সত্যি এরকম ঘৃণিত সমাজের কাছে। এই যে একটা মানসিক আপনার মানুষকে এইটাকে বিশ্বাস করানো যে তোমার কোনো ওয়ার্থ নাই, এটা কিন্তু ফিজিক্যাল টর্চারের চেয়েও বেশি। কারণ আপনার শারীরিক আঘাত করলে পরে সেটা ওষুধ দেওয়া যায়, নির্দিষ্ট সময় পরে ওষুধ দেওয়া যায়, আপনি ট্যাবলেট খেলেন, মলম লাগালেন, শারীরিক আঘাত আপনার। কিন্তু দিস ভেরি ফিলিং যে তোমার কোনো ওয়ার্থ নাই, তুমি দেশদ্রোহী, এখান থেকে আসলে বের হওয়া অনেক কঠিন। তুমি দেশদ্রোহী, তুমি দেশকে বিট্রে করেছো। মানে আপনি যখন এরকম এক ধরনের মানসিকতার মধ্যে বা এক ধরনের দুশ্চিন্তার মধ্যে ঢুকে গেলেন, এই সময়টাকে কিভাবে পার করেছেন? এই সময়ের যে এক ধরনের তো মনোকষ্ট, যে কষ্ট আসলে যায় না বলা কাউকে এবং সহ্যও করা যায় না, ওই সময়টা আসলে কিভাবে মোকাবেলা করেছেন? তখন কি আপনাকে কষ্ট দিত কিনা, একা একা এই বয়সে এসেও কাঁদতে হয়েছিল কিনা? অনেক বেদনা আছে যেগুলি মানুষ ওপেনলি বললো, ডিসকাস করলো, হাউমাউ করলো, কিন্তু এই মনোকষ্টের বেদনা এটা তো কাউকে বলা যায় না, বোঝানোও যায় না। একা বাসায় কখনো ইনসিকিউর ফিল করতেন না? পুরো সময়টাই এক ধরনের ইনসিকিউরিটির মধ্যে? ফিজিক্যালি ইনসিকিউর ফিল করি না, কারণ আমাদের বাসায় আমি যেখানে থাকি সেই বাড়িটা আমরা কিনেছিলাম মানে আপনার কতগুলি ফ্যামিলি আছে, আমরা অনেক দিন ধরে আছি ওখানে। ওইখানে আমার দারোয়ান থেকে শুরু করে সবাই আমাকে খুব ইয়ে করে, মানে হ্যাঁ খালাম্মা করে। সেই জন্য আমি ওইখানে ফিজিক্যালি, তাছাড়া আমাদের সিকিউরিটি খুব মানে খুব টাইট। হ্যাঁ, আমি কোনো ফিজিক্যালি কোনো সময় আমি থ্রেট ফিল করি নাই, কিন্তু আমার মানসিকতার কথা আমি বলছি আর কি, মনোবেদনার কথাটা। একটা জিনিস হয় কি আপনার, আর একটা জিনিস আপনার এই জাতীয় গোষ্ঠীরা করে, সেটা হলো যে আপনার যে বুদ্ধিবৃত্তির চর্চা, এই চর্চাটাকে বন্ধ করে দেয়। ইউ আর অ্যাফ্রেড, আপনি লেখার আগে চিন্তা করেন যে আমি লিখবো কিনা, লিখলে পরে আমাকে ধরবে কিনা। বাংলাদেশে আপনি আজকে তাকিয়ে দেখেন না, এই 15 বছরে আমরা অনেক ছেলে, অবশ্য অভ্যুত্থানের সময় তো আমরা দেখেছি কত ছেলে তো মারাই গেছে, কত ছেলে আপনার পঙ্গু হয়ে পড়ে আছে। কিন্তু আপনি বাংলাদেশে দেখেন বুদ্ধিবৃত্তির চর্চা বলতে কিন্তু কিছু নাই এখন।
আজকে এমন একটা আপনার, যেরকম আমার একজন কলিগ মানে আমার অনেক জুনিয়র কলিগ আপনার নর্থ সাউথে কাজ করে, তো ও আমাকে বলছিল যে ও আপনার শেখ হাসিনার আমলে খুব সাউন্ড একাডেমিক্সে রিসার্চটা করে, খুব সিরিয়াস টাইপের। তো বলছিল যে আমি চিটাগং হিল ট্রাক্সের উপর আমি একটা রিসার্চ করব। তা আমরা হ্যাঁ, এটা তো খুবই ভালো, কারণ চিটাগং হিল ট্রাক্স তো আমাদের জানা দরকার, এটা তো রিসার্চ করতেই হয় যে ওখানে কী সমস্যা, কারণ সমস্যা না জানলে তো আমরা এটাকে রেকটিফাই করতে পারবো না। এবং আপনি যদি জাতি গঠনের কথা বলেন, সেদিন একটা সেমিনার একজন বলছিল যে আমাদের জাতি গঠন করতে হবে, তো জাতি গঠন করতে হলে সবসময় কিন্তু আমরা চিন্তা করি যে মাইনরিটি, খ্রিস্টান, বৌদ্ধ, পার্বত্য চট্টগ্রাম যে জাতি গঠনের একটা বিরাট অংশ, এটা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না, সেরকম রিসার্চও কিন্তু হয় না। তো আমি খুবই উৎসাহ দিলাম ওকে, বললাম যে না, পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো অবশ্যই রিসার্চ করা উচিত। মানে আমার যদি বয়স কম থাকতো আমিও করতাম, কিন্তু এখন আমার পক্ষে সম্ভব না, কারণ ফিল্ডে যেতে হয়। ওইখানের ফিল্ডে তো আর এখন আর পুরুষ লোকরা যেতে পারে, আমরা মহিলারা অত সাহস নাই, বয়সও নাই। তা আমাকেও হেসে হেসে বললো কি যে জানেন আপা, আমি এরকম যখন এটার জন্য অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে না, প্রজেক্টও তো টাকা লাগে। তা একজন আমাকে বলেছে যে ওরই কলিগ, নিশ্চয়ই হবে, নাম বললো না আমাকে, বলেছি তুমি চিটাগাং হিল ট্রাক্স নিয়ে কেন রিসার্চ করবে, তার চেয়ে তুমি শেখ রাসেলের উপর একটা রিসার্চ নাও, এত লক্ষ টাকা তুমি পাবে। তো এই বুদ্ধিবৃত্তির চর্চাটা মানে মানুষ মননকে কোথায় নিয়ে গেছে, এটা তো একটা রীতিমতো ড্যামেজ হয়েছে। আমার ব্যক্তিগতভাবে যেরকম ড্যামেজ হয়েছে, যেরকম আমি অনেক কিছু লিখতে পারিনি, অনেক কিছু হয়তো আমার লিখতে ইচ্ছা করেছে। যেরকম একটা ঘটনা বলি আমি, এটাও আমার কাছে খুবই লেগেছে। 2011 সালে যখন শেখ হাসিনা ইন্ডিয়াতে গেল, তখন তো একদম ইন্ডিয়ার সঙ্গে একটা নতুন করে আমাদের রিলেশনশিপ হবে। 2011 সালে যখন উনি গেলেন, উনি একটা খুব কম্প্রিহেন্সিভ একটা ফ্রেমওয়ার্ক করেছিল, চুক্তি না, এগ্রিমেন্ট, ফ্রেমওয়ার্ক, যে কি কি ব্যাপারে আমরা তাদের সঙ্গে লেনদেন করব, সম্পূর্ণ একতরফা। মানে আসল কথা কি, ডিপ্লোম্যাটিক এই এগ্রিমেন্টগুলি যে হয় না, ওগুলো ইন বিটুইন লাইনে পড়তে হয়। এবং ওই ফ্রেমওয়ার্কের আন্ডারেই কিন্তু অলরেডি ইন্ডিয়া 120টা চুক্তি করে ফেলেছে। এই যে আপনাদের রেলওয়ে নামা, ভিতরে করিডোরটা সব কিন্তু ওই ফ্রেমওয়ার্কের ভিতরে ছিল, ফ্রেমওয়ার্কের মধ্যে ছিল। আমি আর্টিকেল লিখেছিলাম, আমি লিখেছিলাম যে নাম বলবো না কাগজের, জানেন আপনি দুটো বিখ্যাত কাগজ আছে বাংলাদেশে, আমি সেই কাগজগুলিতে একসময় লিখতাম, ইংরেজিতেও লিখতাম, বাংলায়ও লিখতাম। তো আমি বললাম যে উচ্ছ্বসিত প্রশংসা, যে কি উনি ওখান থেকে নিয়ে এসছেন। এখন ইন্দো বাংলাদেশ রিলেশন আমাদের এখন একদম মানে মিল্ক অ্যান্ড হানি হয়ে যাবে বাংলাদেশে। যে আপনার অনেকে সেমিনার করলো না, আপনার এত টাকা রোজগার হবে, ট্রানজিট দিলে অতটা, কত কিছু হলো না। আপনার একটা টিয়াং ছেলে, একটা কাগজ, সে আমাকে ফোন করে বলে আপনার আর্টিকেল আমাদের এডিট করতে হবে। আমি বললাম কেন, আপনি এডিট করবেন কেন, এডিট করলে তো আমি আপনাকে আর্টিকেল দেবো না। মানে না, ওই যে ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেছি আমি। তো এই যে মানুষের, আপনার দেখেন, এটা কিন্তু আমাদের জাতিগতভাবে, আমার ব্যক্তিগতভাবে যেটুক হয়েছে সেটুক হয়েছে। আপনারা আমার ধরেন, আমি অনেক কিছু লিখতে চেয়েছিলাম, হয়তো লিখিনি, তবু আমি লিখি যে নাই তা না। আমি ধরেন তখন আপনার শেখ হাসিনা যখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে করলো, তখন কিন্তু বাতিল করলো, তখন কিন্তু আমি লিখেছি, আমি বলেছি যে উনি কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ভেঙে দিচ্ছেন। হাঙ্গারিকে নিয়ে তখন অনেক লেখা হচ্ছিল, কারণ হাঙ্গারি ওয়াজ প্রসিডিং টুয়ার্ডস দিস, ভেঙে দিচ্ছিল প্রতিষ্ঠানগুলি, এই এক নায়কের দিকে যাচ্ছিল আর কি। তো একজন মানে আমেরিকান জার্নালিস্ট, আমেরিকান রাইটার হাঙ্গারির এই ডেভেলপমেন্টকে বলেছিল যে হাঙ্গারি ইজ বিকামিং এ ফ্র্যাঙ্কেনস্টাইন স্টেট। মানে ফ্র্যাঙ্কেনস্টাইন হলো, আমরা জানি তো গল্প, সেই ফেমাস 1812 লেখা শেলির বই, যে আপনি নিজেই তৈরি করেছিলেন, তারপর সে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে আপনাকে শেষ করলো। তা আমি বলছিলাম বাংলাদেশ ইজ প্রসিডিং টুয়ার্ডস এ ফ্র্যাঙ্কেনস্টাইন স্টেট। প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছিল একটা একটা করে। তারপরে আপনার লোকাল গভর্নমেন্টের, পার্টি লেভেলে লোকাল গভর্নমেন্টের ইলেকশনগুলো দিল না, ইলেকশনটা করলো, আগে তো পার্টি লিস্ট ছিল,
এটাও কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টকে সিরিয়াসলি ড্যামেজ করেছে। কারণ এই যে রাজনৈতিক প্রতিহিংসা, দ্বন্দ্ব, একেবারে মানে সবকিছু তৃণমূলে একদম বাড়িতে বাড়িতে ছড়িয়ে গেল। তৃণমূলে পৌঁছে গেছে। চেষ্টা করেছি, কিন্তু আপনার তারপরে আমি ডেলি স্টারে ইয়েতে আপনার যখন রোহিঙ্গারা ঢুকলো না 2017, তো তখন তো বর্ডার খুলে দেওয়া হলো, একেবারে আসবে, তারা আসুক, মানবতা। আমি তখন ওই হলিডেতে আর্টিকেল দিয়েছিলাম। আমি বলেছিলাম যে কেন আমরা আসতে দেবো তাদেরকে, আমরা বর্ডারে বাধা দেবো তাদেরকে, কেন বাধা দেবো জানেন? আমি চিন্তা করেছিলাম যে কোনো দেশে এরকমভাবে আপনি যেটা অ্যাঞ্জেলা ম্যার্কেলকে যে এত প্রশংসা করা, এমন প্রশংসার যোগ্য, উনি সিরিয়া থেকে 2015 প্রায় 800,000 রেফিউজি নিয়েছিল জার্মানিতে, প্রশংসা পাওয়ার যোগ্য উনি। কিন্তু তখন কিন্তু জার্মানিতে 800,000 লেবারের দরকার ছিল, তা নাহলে তাদের ওই যে অটোমিল ফ্যাক্টরি, ওটা তো অটোমোবিল বানায়, অটোমিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। তো সুতরাং প্রত্যেক দেশই নিজের স্বার্থ নিজে কাজ করে। হলিডেতে আর্টিকেল দিয়েছিলাম যে মায়ানমার তো বাংলাদেশকে আউটস্মার্ট করে দিল এটা করে। তো হলিডের যিনি এডিটর ছিলেন কামাল উদ্দিন, উনি এখন নিউ ইয়র্কে সেটেল করেছেন। তো উনি আমাকে ফোন করে একদিন বলল কি যে ম্যাডাম, আপনার আর্টিকেল ছাপিয়েছে দেখে আমি কিন্তু বকা খেয়েছি, গালি খেয়েছি। আমি কেন? বলে না, একজন বলল যে কী সমস্ত আর্টিকেল তোমরা ছাপাও, আবল তাবল লেখে মহিলা। এই যে আপনার নিজের দেশের, আমার একটা ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু সেটাকে আপনি ডিসকারেজ করছেন এডিটারকে ধমক দিয়ে, এবং এডিটার পর আমাকে বলছে যে আপনার লেখা লেখে আমি গাল খেয়ে বকা খেয়েছি। তো এগুলি তো হয় কি, মানুষের ক্রিয়েটিভিটি, এটা তো বুদ্ধিবৃত্তির চর্চা ছাড়া তো এই দেশ কোনো দেশই মানে আমরা যতদূর জানি, আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে বিভিন্ন সময় কথা হয়েছে, আপনি প্রায় আদালতে হাজিরা দিতে যেতেন, মাঝে মধ্যেই ঢাকার বাইরে। এটি আসলে কোন ধরনের? এটা অবশ্য আমার একটা পারিবারিক, ওইখানে আমার হাজবেন্ড একটা এবং সেখানে স্থানীয় আওয়ামী লীগের লোকজন ওরা আমাকে ব্যাকআপ করে রাজাকার ওই কোর্টের মধ্যে দাঁড়িয়েই বলেছে সেই ঘটনাটি বলতে চাই যে আপনি এই বয়সে গিয়ে এসেও ঢাকার বাইরে মাঝে মাঝেই আপনাকে আদালতে হাজিরা দিতে যেতে হতো। হ্যাঁ, সেটা তো হয়েছে। সেই ঘটনাটি একটু বলুন। ওটা তো আমার ওই যে বললাম না, ওইটা তো আপনার এটা জিনিসটা আমার ওখানে একটা আমাদের পারিবারিক প্রপার্টির ব্যাপার, কিন্তু আমাকে মানে আমি রাজাকার, আমি স্বাধীনতা বিরোধী, এই অ্যাঙ্গেলে আমাকে ওখানে সেই মামলাটি আসলে কি মামলা খারিজ হয়ে গেছে। না, সেই মামলাটি কি মামলা দেওয়া হয়েছিল আপনার? মামলা দেওয়া হয়েছিল আমি মাছ চুরি করেছি, তারপরে গাছ কেটে নিয়ে গেছি, এই সমস্ত ফৌজদারি মামলা। এই মামলাটি আদালত নিয়েছিল। আদালত নিয়ে কিরকম মামলা জানি না, কেন নিশ্চয় আদালত। আপনাকে কতদিন আদালতে হাজিরা দিতে হয়েছিল এই মামলাটিতে? যতদিন মামলা চলেছে। সেটি কত বছর? বছর দেড়েক। জিনিসটা হলো আমাদের পারিবারিক প্রপার্টি। এটা অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছিল যে আপনি রাজাকার, আমি স্বাধীনতা বিরোধী। এটি তো আসলে মানুষ জানাজানিও হয়েছে এই মামলাটি, যে আপনি মাছ চুরির মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে, গাছ চুরির মামলা দিয়েছে। এই মামলাটি একটু মানে ব্যক্তিগতভাবে, এবং একজন, আমরা তো মনে করি আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি এই মামলাটি, এই ঘটনাটিকে কিভাবে আসলে নিতে পেরেছিলেন কিনা? না, মামলা তোমার ট্যাকেল করতে হয়েছে, আমার যেতে হয়েছে, কোর্টে দাঁড়াতে হয়েছে, আসামির জামিন নিতে হয়েছে, আসামির ডকে উঠেছি। তারপরে আমি তখন আবার মাঝখানে গেছিলাম আমেরিকাতে চিকিৎসা করতে, সেখানে আমি বলে গেছিলাম যে আমি থাকবো না, আমি কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও ওয়ারেন্ট ইস্যু করলো যে আপনি আসলে পরে আপনাকে অ্যারেস্ট করা হবে। তো এটা তো ভীষণ ট্রমাটিক ছিল আমার জন্য। কিন্তু জিনিসটা কিন্তু রাজাকার আর দেশবিরোধী সব কিছুর মধ্যে এই রাজাকার বলতে বলতে তো আপনার কত বড় রেভলিউশনই হয়ে গেল। এই যে আপনি বললেন যে আপনি তখন চিকিৎসাধীন ছিলেন, এবং আমি বগুড়াতে কাজ করতে গেছি, বগুড়া আমার দেশ, আপনার বাবার বাড়ি, আমার বাবার বাড়ি বগুড়াতে কাজ করতে গেছি। ওখানে আমার একটা চ্যারিটেবল কম্পিউটার সেন্টার আছে, আমি গ্রামের ছেলেদেরকে কম্পিউটার শেখাই, অনেক ছেলেকে শিখিয়েছি। সেখানে একদিন আপনি রাজাকার বলে দিল। এখন মানুষে বলতে পারে আমাকে, যদি আমার বন্ধু বান্ধবের কাছে আমি অবশ্য এইভাবে কোনোদিনও
আমি একটু চাপাই, আপনি বলেছেন বলে বলছি এত কথা, কিন্তু আপা এই জিনিসগুলো কিন্তু মানুষের জানা দরকার। শেখ হাসিনা হয়তো অনেককে মেরেছে, খুন করেছে, গুম করেছে, এটা কিছু ঘটনা আমরা দেখতে পেরেছি, কিন্তু আপনাদের মতো মানুষদেরকে যারা বুদ্ধিভিত্তিক চর্চা করতেন বা যারা চিন্তক শ্রেণীর মানুষ বা আমাদের সিনিয়র সিটিজেন্স, তাদেরকে এই যে মনে করেন আপনার মতো মানুষকে মাতচুরির মামলা দিয়েছে, আপনি গ্রামের অসচ্ছল বা শিক্ষিত ছেলেদেরকে যারা বেকার তাদেরকে কর্মসংস্থানের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট করেছিলেন। আপনাদের উপরে যে কোন কায়দায় নিপীড়ন নির্যাতন হয়েছে এবং ফ্যাসিস্টদের নানানভাবে রুল করে, নিপীড়ন করে, নির্যাতন করে, সেই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষের জানা উচিত। না হয় একটা সময় কিন্তু মানুষ কিন্তু ভুলে যাবে না। কিন্তু আমাদের মতো কিন্তু আমার মতো কিন্তু অনেকেই আমরা ঠিক তো আপনার কোনো পার্টি করি না তো, অথবা কোনো পলিটিক্সের মধ্যে আমরা নাই, বাট চিন্তা তো করেন রাষ্ট্র নিয়ে, মানে মতবাদটা যে ধর ইন্ডিয়ান হেজিমনি বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তাদেরকে এই জাতীয় আপনার কম্পিউটার সেন্টারটির কি হলো শেষ পর্যন্ত পরিণতি? না, এখন কোথায় গিয়ে ঠেকেছিল? না, এখন ঠিকই, এখন ঠিক আছে, কিন্তু লাস্ট মানে হাসিনা রিজিমের সময় কি হয়েছিল? আমি ফাইট করেছি ওখানে, আমার বেশি কিছু ক্ষতি করতে পারে নাই, কারণ ওটা তো আমার নিজের দেশ। আমার ওখানে আমার কোনো ক্ষতি করতে পারে না। ওই কমিটিতে একজন আমি শুনেছি যে একজন রেজিমের লোক ছিল, সে ট্রাবল দেওয়ার চেষ্টা করেছিল আমাকে, কিন্তু পারে নাই, কারণ ওটা আমার নিজের গ্রাম। কিন্তু ধরেন অন্যখানে তো ওটা আমার নিজের গ্রাম না। আর বাংলাদেশে কিন্তু এখন সমাজ কিন্তু ভীষণ এখনো গ্রাম ভিত্তিক, গ্রামের সমাজ একটা ব্যাপার, আউটসাইডার মানে হলো আউটসাইডার। সবচেয়ে যে জিনিসটা হলো কি জানেন, আমার মতো অনেকেই আপনার এই জাতীয় ট্যাগিং, এই জাতীয় হ্যারাসমেন্টের হয়েছে। এতে আমি মনে করি যে আমাদের দেশের যেরকম যারা গুম হয়েছে অথবা খুন হয়েছে অথবা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে মারা গেছে, তাদের ক্ষত এবং তাদের উনটা হলো ওপেন, খোলা, এবং তাদেরও আমি এবং তারাও কিন্তু লাইফ টাইমই সাফার করবে এটা দিয়ে। এই যে আপনি বললেন যে আপনাদের কিন্তু ভাবনার জগৎটি আমি বলছি সীমিত যে করে দেওয়া হয়েছিল। ক্ষতিটা হয়েছে এই 15 বছরে, এবং এর জন্য আমাদের সুশীল সমাজ তো দায়ী, কোনো রকম প্রতিবাদ তো কেউ করেনি। আপনি কি আইনের আশ্রয় নেবার চেষ্টা করেছেন? আইনের আশ্রয়, এটা তো এক ধরনের সোশ্যাল বুলিং এর মধ্যে পড়েছিল। বাংলাদেশে কি কোনো আইনের শাসন বলতে কিছু ছিল? এখন চান কিনা? এবং আপনাকে মাছ চুরির অপরাধ নিয়ে অন্তত একদিন 2 দিন হলেও তো আদালতের এজলাসে উঠতে হয়েছে, আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর পেছনে তো একটা চক্র কাজ করেছে এবং সব মিলিয়ে অ্যাডভান্টেজ নিয়েছে জিনিসটা। আপনার ওখানে তো আমাদের একটা ব্যক্তি পারিবারিক ছিল, অ্যাডভান্টেজ নিয়েছে যে আমি তো সরকারের নজরে, বিষ নজরে আছি, সরকার আমাকে মনে করে আমি রাজাকার, সরকার মনে করে আমি স্বাধীনতা বিরোধী, তো সেই জন্য সেটার অ্যাডভান্টেজ নিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু জজ সাহেবের রায়টা তো আমি খুব একটা সন্তুষ্ট ছিলাম না, কারণ উনি বলেছিলেন যে প্রমাণের অভাবে ওনাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু আমাকে যে হয়রানিমূলক মামলা হয়েছে ওটা কিন্তু ওনার রাতে উনি লিখলেন না। মানে প্রমাণের অভাবে, তার মানে আপনার বিরুদ্ধে অভিযোগটা এক ধরনের সত্য, কিন্তু উনি প্রমাণ পাননি, সেজন্য ওনার একটা খারিজ করে দিলাম। কিন্তু উনি এটা লিখলেন না যে ওনার একটা হয়রানিমূলক মামলা হয়েছে। আমি যে ওইখানে থাকি না, আমি কি করে মাছ চুরি করবো? তো এটা তো ওনার তো জানার কথা জাজের। তাহলে কিন্তু উনি বললেন না যে ওনার জাজে, কিন্তু ওনার কিন্তু ওই জায়গায় লেখে নেই। আমরা দীর্ঘ সময় বিচারহীনতার একটা সংস্কৃতির মধ্যে ছিলাম, সেখান থেকে তো আমরা বিশ্বাস রাখতেই পারি যে এখন ন্যায় বিচারের সুযোগ আছে। আপনি কি চান এগুলোর বিচার হোক? এবং আপনার সাথে এগুলি তো কোনো বিচার আমি কোন শোনেন, এগুলিকে বলা হয় কি জানেন, মনস্তাত্ত্বিক আপনার ব্যাপার। মনস্তাত্ত্বিক ব্যাপার প্রমাণ করা তো ভেরি ডিফিকাল্ট, এটা আপনি ধারণা করেছেন যদি কেউ বলে। কিন্তু আপনার মাছ চুরির মামলার সেই এজাহার তো আছে না, ওইটা তো একটা, কিন্তু অন্য আপনার কম্পিউটার ইনস্টিটিউট না সেটা তো আমি বলতে পারবো না যে আমি কি প্রমাণ করতে পারবো যে রাজাকার বলে এটা দিয়েছে আমার মামলা? না, আমাকে দিয়েছে মামলা তোমাদের পারিবারিক গন্ডগোল ছিল সেই জন্য দিয়েছে। এই যে মনস্তাত্ত্বিক নিপীড়ন, আপনাকে ফিল করানো যে আপনি ওয়ার্থলেস, আপনি দেশদ্রোহী, এটা যে কত বড় বেদনাদায়ক, এটা যার মুখে এটা না গেছে সে ছাড়া বুঝতে পারবে না। আপনি একটা লোককে, একটা নির্দোষ লোককে কোনো প্রমাণ ছাড়া আপনি বলতেছেন যে আপনি দেশদ্রোহী। দেশদ্রোহী তো একটা সাংঘাতিক একটা আপনার বিশ্রী
মানে মানে অ্যাকিউজেশন। আপনার কি মনে হয় যে আবারও কোনো নাগরিক এরকম বাস্তবতার মধ্য দিয়ে যাবে বা দেশে এই সংস্কৃতির অন্তত পরিবর্তন হবে, সে বিশ্বাসটি তো রাখেন? বিশ্বাস রাখি আমি। বিশ্বাস না থাকলেও তো, বিশ্বাস এবং আশা না থাকলেও তো মানুষ বেঁচে থাকতে পারে না। বলে না যে আশার অপর নাম জীবন। আমি সবসময় আশা করি যে বাংলাদেশে সুস্থ পরিবেশ ফিরে আসবে। আর তো কিছু আমরা চাই না, আমরা যারা সাধারণ নাগরিক। সত্যি কথা বলতে কি, আমরা সারা জীবনই, আমি ব্যক্তিগতভাবে আমার যারা পরিচিত যারা আছে, আমরা তো সবাই কাজ করেই খেয়েছি। উই হ্যাভ অলওয়েজ ওয়ার্কড, তাই না? কিন্তু আপনি যে কালচারটা ঢুকে গেছে এখন, আপনি এখন একজনকে রাজাকার বলে না, এটা আমাদের ভোকাবুলারিতে ঢুকে গেছে। এবং এই রাজাকার গালির কারণেই পালিয়ে যেতে হলো। হ্যাঁ, পালিয়ে রাজাকার, দেশদ্রোহী, এই ব্যাটা তুমি, এটা আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে এখন। আমাদের নিশ্চয়ই এই সংস্কৃতি থেকে বেরিয়ে যেতে হবে। এই সংস্কৃতি থেকে বেরোতে হলে এবং পরে আমাদের আমরা বিশ্বাসও রাখি যে বর্তমান যে যারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বুদ্ধিবৃত্তিক রয়েছে, চর্চা করে তাদের এগিয়ে আসতে হবে। জি। এটা ওপেনলি, যেরকম আপনার সাউথ আফ্রিকাতে তো অনেক টর্চার হয়েছিল কালোদের উপরে সাদারা, কিন্তু যখন তারা ওপেনলি জিনিসটা ডিসকাস করেছে তখন কিন্তু অনেকভাবে সমস্যাটার সমাধান হয়েছে। এবং সেরকম সমস্যার সমাধান আমাদেরও করা উচিত, সেরকম উদ্যোগ নিশ্চয়ই আমাদের করা আসা উচিত। হ্যাঁ, আসলে নিশ্চয়ই উচিত, সে আশা তো অবশ্যই করব। জি, আমরা আসলে শেষ করব আপা, আমরা শেষ দিকে অনুষ্ঠানের। তো এই ধরনের যারা নিপীড়িত নির্যাতিত, আপনার মতো যারা বলতে পারেননি এতদিন বা বলার চেষ্টা করেন, এদের জন্য সরকারের কি কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা? এই সরকার, এগুলি তো আপনার সরকারের পক্ষ না, থেকে, এটি তো রাষ্ট্রের একটা সিস্টেমের ব্যাপার, রাষ্ট্রের একটা কালচারের ব্যাপার। হ্যাঁ, রাষ্ট্রের সিস্টেমের সাথে সবচেয়ে বড় হলো যে আপনার সামাজিক আন্দোলন করা দরকার আর কি। এবং সমাজের সচেতনতা বাড়াতে হবে সমাজের আমাদের। সচেতনতা, সামাজিক আন্দোলন, যেটাকে আপনার সরকার সাহায্য করতে পারে, সরকার এইড করতে পারে, কিন্তু আন্দোলনটা করতে হবে আপনার সামাজিক আন্দোলন। যে মানুষকে তোমরা মানে বিনা কারণে, বলে না ট্যাগিং, ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা হলো যে ওখানে মামলা করা যায়, সহজেই মামলা করা যায়, আমাকে এটা করেছে আমি তোমার বিরুদ্ধে মামলা করবো। আমাদের দেশে তো সেটা সম্ভব না। এটা সামাজিক আন্দোলনের দ্বারা এই জাতীয় যে মানুষকে বিনা বিচারে, বিনা কথায়, এটাও তো এক ধরনের মব, কাঠগড়ায় দাঁড় করানো, এটাও তো এক ধরনের মব, এটা মব বলা যায়, জাস্টিস। হ্যাঁ, বিনা কোনো কাঠগড়ায় দাঁড় করানো এবং সারা জীবন তাকে এই ডিলেমার মধ্যে, এই অ্যাকুজিশনের মধ্যে রাখা তো একটা বিরাট অপরাধ বলে আমি মনে করি। এই নিপীড়নটা অন্য নিপীড়নের সঙ্গে তুলনা হয় না। এটা একটা মানসিক, কিন্তু এটা কিন্তু কম বড় নিপীড়ন না। ধন্যবাদ আপা। হয়তো সময় স্বল্পতার কারণে আজকে আমরা আপনার আরও অনেক না বলা কথা বা ব্যথা সেটি শুনতে পারিনি। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আমরা আরও দীর্ঘ আলোচনা করার চেষ্টা করব, বা আপনার মতো যারা নিপীড়নের মধ্য দিয়ে গেছেন তাদের ব্যথাগুলো আমরা শুনবার চেষ্টা করব। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্তনদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী শেখ হাসিনার নির্মমতার আরেক শিকার। দেশে ভিন্ন মতের রাজনৈতিক দর্শন কিংবা দেশের স্বার্থ নিয়ে যে গুটি কয়েক লোক আওয়ামী জাহেলিয়াতের সময় সোচ্চার ছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ফলে তার উপর চালানো হয় নানামুখী নিপীড়ন, নিষ্পেষণ, হামলা, মামলা আর ভয়ভীতির মাধ্যমে ফ্যাসিবাদের যে নগ্ন রূপ শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিল, সেখানে মন খুলে কথা বলা কিংবা মতামত দেওয়া ছিল যেন অপরাধ। যেই অপরাধে হাসিনার আদালতে সাজা পান অধ্যাপক দিলারা চৌধুরী। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন কেবল রাজনীতিবিদদেরই মুক্তি দেয়নি, অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতো এমন অসংখ্য দেশপ্রেমিক প্রাজ্ঞ মানুষগুলোকেও দিয়েছে নিষ্কৃতি, যে কারণে আবারও মন খুলে তারা কথা বলতে পারছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আপনিও চাইলে যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।